তো আমরা প্রথমে দেখছিলাম প্রিফেস অফ ফার্স্ট এডিশন। এখন যখন বেঞ্জামিন গ্রাহাম ফার্স্ট এডিশন লেখে, অলরেডি তার 20 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে স্টক মার্কেটে। উনি কলম্বিয়া ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করে বাইর হয়েছে। 20 বছর অভিজ্ঞতা করার পর, ভুল করার পর, ঠিক করার পর, তারপরে ফার্স্ট এডিশনটা লিখছিল। ফার্স্ট এডিশন 1934-এ লিখছিল। তার 6 বছর পর সেকেন্ড এডিশন লেখে 1940 সালে। তার ঠিক 11 বছর পর 1951 সালে উনি থার্ড এডিশন লেখে। তো 1934-এর থেকে 1951, অলমোস্ট 17-18 বছর, 20 বছরই ধরি। সেই 20 বছরের নতুন অভিজ্ঞতাগুলা কি কি হয়েছে না হয়েছে তাই নিয়ে এই বইটা। ফার্স্ট এডিশনের সময় উনি অলরেডি কাজ করতে করতে 20 বছর হয়ে গেছে। তারপরে থার্ড এডিশনে আরও 15 বছর, 20 বছর, তো অলমোস্ট 40 বছরের অভিজ্ঞতা এই সিকিউরিটি অ্যানালিসিসের বইটাতে আছে। তো এই 40 বছরে উনি কি শিখছে না শিখছে সেই বইটাই সিকিউরিটি অ্যানালিসিসের, যেটা পরবর্তী সময়ে পুরো বিশ্বের জন্য ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টের মানে বাইবেল হিসাবে তৈরি হয়েছে। সেই বইয়ের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা এক্সাম্পলের ডিটেলসে আমরা যাব, মানে যতটুকু আমি বুঝি। তো উনি কি কি অ্যাড করছে না করছে সেটা দেখি। সিকোয়েন্স ম্যাটার্স। আগের বইগুলোতে কি ছিল, উনি ডাইরেক্ট বলছে এইটা আন্ডার ভ্যালু, ওইটা ওভার ভ্যালু। এখন ওইটা করতে গিয়ে দেখলো যে ভাই এরা তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়তেই জানে না। মানে অনেকে আসতো ফাইন্যান্সের ব্যাকগ্রাউন্ডের থেকে না, কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা হিস্ট্রি ডিপার্টমেন্টের থেকে ওনার কোর্সগুলো অ্যাটেন্ড করতে আসতো। তো উনি দেখলো ভাই এদের প্রথমে ল্যাঙ্গুয়েজ শেখানো লাগবে ব্যবসার। এখন কোনো একটা দেশে আমরা গেলাম, সেই দেশে ভাষাই জানি না, তো কমিউনিকেট করবো কিভাবে? হোটেল লেখা আছে ওই জিনিসটা পড়বো কিভাবে? দেখা গেলো অন্য জায়গায় ঢুকে গেলাম, যেহেতু ভাষাটা পড়তে পারি না। তেমনি স্টকের দুনিয়ার ভাষা হচ্ছে হলো তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যাকাউন্টিং। সেই অ্যাকাউন্টিংয়ের একটা বড় পার্ট হচ্ছিল ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট। উনি ব্যালেন্স শিট আর ইনকাম স্টেটমেন্টের ডিটেলসগুলা এগুলা প্রথমে লাগলো এই থার্ড এডিশনে। আগের এডিশনগুলোতে কি করছিল, আন্ডার ভ্যালু কোনটা, ওভার ভ্যালু কোনটা সেটা রাখছিল। এবার বললো না ভাই দাঁড়া, এবার গেম পাল্টাই, এবার আমি প্রথমে রাখি ব্যালেন্স শিটটা, ইনকাম স্টেটমেন্টটা, যাতে ওই জিনিসগুলো বুঝলে আন্ডার ভ্যালু আইডেন্টিফাই করা ইজি হয়ে যায়। তো বোঝা গেল সিকোয়েন্সটা কীভাবে পাল্টাইলো। ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটের ব্যাপারে জানাজানি হইল, ঠিক আছে। দ্বিতীয় জিনিস হচ্ছিল প্রথমে না মানে যে নর্মাল কিছু সাইডে কাজ করিস, বা কেউ রান্না করিস, বা কেউ মিউজিক বানাইস, যেটাই, যার একটা সাইডে পড়াশোনা বাদ দিয়ে কাজ আছে, যে একদম শুরুর থেকে শিখছিস কাজটা, তোরা জানিস যে যে কোনো একটা আইডিয়া থাকুক, সে আইডিয়া থাকা সেটাকে ইমপ্লিমেন্ট করা, দুইটার মধ্যে রাত দিন ডিফারেন্স। মানে আইডিয়াটাকে টেকনিকে রূপান্তরিত করা রাত দিন ডিফারেন্স। আইডিয়া আছে, তুই জানিস না ওইটা কাজ করবে কি করবে না, ঠিক আছে। তো অলরেডি বললাম 1951 সাল অব্দি যাইতে যাইতে ওনার 30-35-40 বছরের অভিজ্ঞতা হয়ে গেছে। যখন শুরু করছিল তখন ওনার আইডিয়া ছিল হ্যাঁ এইভাবে এইভাবে স্টক বাছা যায়। উনি ভুল করছে, ঠিক করছে, ভুল করছে, ঠিক করছে, ভুল করছে, ঠিক করছে। সেই ভুল ঠিক করতে করতে যেগুলো ভুল করছে, সেই ভুলের দ্বারা উনি তথ্য পাইছে যে ভাই এইভাবে এইভাবে কাজগুলো করা যায় না। ওই তথ্যগুলা পাইতে পাইতে ওই আইডিয়াগুলাকে, যেগুলো আগের এডিশনে আইডিয়া ছিল, সেগুলোকে একটা ফুল কমন স্টক বাছার একটা ফুল টেকনিক বাইর করে ফেলছে, যে ভাই এই এই টেকনিক ইউজ করলে আমি কমন স্টক বাঁচতে পারবো। এক্সাম্পল মানে এগুলার ব্যাপারে ডিটেলসে যাব। রেঞ্জ অফ ভ্যালুয়েশন, আগের এডিশনে পাবলিক ইউটিলিটি স্টকগুলা মানে সরকারি কোম্পানিগুলা বা লাইটের কোম্পানিগুলা বা যেইটাই হোক, সেগুলোর ব্যাপারে কোনো কিচ্ছু ছিল না। এই এডিশনে সেই ব্যাপারে আছে রেঞ্জ অফ ভ্যালুয়েশন। একটু ডিটেলসে বলি। আমরা না এক্স্যাক্টলি জানি না যে ওই মেয়েটা ভোট দিতে পারবে কি না, এক্স্যাক্টলি বয়স জানা যায় না, কিন্তু দেখা বোঝা যায় এর ভোটের বয়স হয়েছে কি হয় নাই। তো একটা রেঞ্জ যে আমরা আইডিয়া করি যে এই মহিলাটাকে দেখা বোঝা গেল এর ভোটের বয়স হচ্ছে। তেমনি ভ্যালুয়েশনেরও রেঞ্জ আছে, সেই রেঞ্জের ব্যাপারে উনি আলোচনা করলো, ঠিক আছে। প্রত্যেকটা ইকোনমিক ট্রানজ্যাকশন ডাইরেক্ট ইনডাইরেক্টভাবে কন্ট্রাক্ট হয়, যে আমি 10 টাকার পুরি কিনলাম, পুরির সাথে আমাকে সবজি দিবে, এই এই জিনিস দিবে, কন্ট্রাক্ট হয়। পুরিটা অর্ধেক দিল, সবজি দিল না, বললো সবজির জন্য টাকা লাগবে, তাহলে একটু সমস্যা। তো প্রত্যেকটা ইস্যুর কি কি কন্ট্রাক্ট আছে সেইটা নিয়ে আলোচনা করছে, বা আরো ডিটেলসে গেছে এই বইটা। চলো নেক্সট দেখি।
হুম, এসএসসি একটা বাজার আছে পুরো আনরেগুলেটেড, ভালো কথা, যে যেটা খুশি কিনতেছে বেচতেছে, চলতেছে এইভাবে, চলতেছে। একদিন আসলো বন্দুক নিয়ে একজনে, আম, বন্দুক বেচা শুরু করছে। আর যেহেতু আনরেগুলেটেড মার্কেট, সবাই দেখতেছে যে ভাই আমার পেট চললেই হইলো, বন্দুক নিয়ে আসুক কি বোম নিয়ে আসুক, আমি তো কিছু বলার না। তো যেরকম আম খাওয়ায় দেখায় যে এই নেন দাদা আমটা খান, এতে আপনি আমের টেস্ট পাবেন, আর আপনি 5-6 কেজি আম পাবেন, কিনবেন, টেস্টটা বুঝেন, একদম টটকা আম। তো ওই বন্দুকের দোকানদারটা কি করলো, পিচ পিচ করে গুলি চলাইলো, দাদা দেখেন এই গুলি খাইলে লোকে মরে। তো তো এইরকম আনরেগুলেটেড মার্কেট থাকলে দাঙ্গা দুঙ্গা লাগবে, গলা কাটাকাটি হবে। সেই জন্য ভাই পুলিশের দরকার, যাতে বন্দুক না চলায়, যাতে কেউ বোম না বানায় বাজারে বিক্রি করে। তো সেই পুলিশের কাজ, পুলিশ একটা বাজারকে দেখে শুনে রাখার, ইকোনমিক অবস্থা চালানোর জন্য পুলিশের দরকার। তেমনি স্টক মার্কেটে পুলিশকে, এই স্টক মার্কেটে পুলিশ হিসাবে এসএসসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আর আমাদের ইন্ডিয়াতে হচ্ছিল সেবি, বাংলাদেশে আলাদা হবে, জার্মানিতে আলাদা হবে, বিভিন্ন দেশে বিভিন্ন রকম। সেই এসএসসি আসলো 1934 সম্ভবত। মেন কথা, আগের এডিশনে এসএসসির ব্যাপারে এতটা আলোচনা হয় নাই, সিকিউরিটি এক্সচেঞ্জের নিয়ম কি না কি। এই এডিশনে ওই পুলিশের বা এসএসসির আলোচনা হয়েছে, সে কিভাবে কাজ করে না করে। যেরকম বন্দুক চলায় কোনো নিয়ম মানে না, তেমনি এসএসসি আসার আগে অনেক ম্যানুপুলেশন হইতো, ঠিক মতো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পাবলিশ করতেছে না, স্টক ম্যানুপুলেট করতেছে, কোনো নিয়ম কানুন মানতেছে না। তো এই সিচুয়েশনগুলো কমা শুরু হইতো। এখন ওই সিচুয়েশনগুলা যদি আবার উদ্ভব হয়, কিভাবে একটা সিকিউরিটি অ্যানালিস্ট সেটার সাথে ডিল করবে, সেটা নিয়ে আলোচনা শুরু। ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ হইতেছে, এখন রেগুলারলি 3 মাস পর পর বা 6 মাস পর পর রেজাল্ট পাবলিশ করা লাগবে। সেই ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ হওয়াতে সিকিউরিটি অ্যানালিস্ট কিভাবে হেল্প করতে পারে, কিভাবে ব্যাপারটা বুঝতে পারে, সেইটা নিয়ে আলোচনা শুরু হইলো। মানে আনরেগুলেটেড থেকে রেগুলেটেড, বা ম্যানেজমেন্ট বুঝলো যে ভাই আগেকার দিন শেষ, এখন আমার নিয়ম করে চলা লাগবে, সেই দিনগুলা। এই বইটার এডিশন, 3rd এডিশন লেখা হয়েছে 1951 সালে। তখন সবে মাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, মানুষ এখনো আতঙ্কে আছে যেটা কি হয়ে গেল, মানব সভ্যতা এরকম ধ্বংস কোনোদিন দেখে নাই, বা ওইভাবে রিপোর্ট হয় নাই। হয়তো এর থেকেও বেশি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে, লোকে মরছে, কিন্তু এরকম রিপোর্ট হয় নাই যে এরে মারতেছে, কয়েক লক্ষ লোক মরতেছে, হ্যান তেন। তো পৃথিবী আতঙ্কে ছিল, আবার পরমাণু বোমাও পড়ে গেছে 2টা জায়গায়। তো লোকের টেনশন যে ভাই কি হইতেছে না হইতেছে। তো এই দুনিয়াতে পরমাণু বোমা পড়ার পর লোকের আবার আতঙ্ক ছিল যে ভাই আরেকটা না বিশ্বযুদ্ধ লাগেছে, কারণ প্রথম বিশ্বযুদ্ধের ট্রিটিটাকে কত ভালোভাবে সবাই নিয়ম কারণ হিসাবে মানছে জানা আছে। তো সবার আতঙ্ক, আবার যদি এই পরমাণু বোমা না ফালায় দেয় এই দেশ, বা সিম্পল বাংলা ভাষায় কি হবে। কোনো কারণে যারা ওপেনহাইমার দেখিস নাই, দেখ ব্যাপক বই, শেষে যখন ওপেনহাইমারে দেখায় ওইভাবে প্রত্যেকটা দেশ পরমাণু বোমা চালায় দিছে আর ব্লাস্ট হইতেছে। কোনো কারণে হাসা উচিত না, কোনো কারণে ওইরকম ব্লাস্ট ব্লুস্ট হওয়া শুরু হইল, তাহলে দুনিয়ার অবস্থা কি হবে। তো যেখানে মানে একটা দুনিয়া, আমি একটা বই পড়তেছি, দ্য 3 বডি প্রবলেম, ওয়েব সিরিজও হয়েছে নেটফ্লিক্সে, খুব সুন্দর বইটা। ওইখানে কয়েকটা সেকশনে আছে যে এই জায়গাটা ফিজিক্সের ল কাজ করে না। তো কিরকম দুনিয়া হবে যেখানে ফিজিক্সের ল কাজ করে না, যেখানে ওই পরমাণু বোমা পইড়া গেছে। তো ভাইরাই কিরকম লাগতেছে যে দুনিয়ার অবস্থা কিরকম হবে। তো উনিও জানতো এরকম অবস্থা, তো উনি লিখছে যে কিছু এরকম বোম বুম পইটা গেল, তাহলে তখন আমি আর সিকিউরিটি অ্যানালিসিস করতে পারবো না, এটা মানে আমার দ্বারা ক্যালকুলেশন হবে না। তো নর্মাল দুনিয়া অ্যাজামশনে আছে যেখানে সিকিউরিটি আর পেপার মানির এক্সচেঞ্জ হয়। যেই দুনিয়াতে ফিজিক্সের ল নাই, সেই দুনিয়াতে আবার ইকোনমিক্সের লয়ের কেনই বা আমরা ধারণা করবো যে ইকোনমিক্সের লয়েও থাকবে। ওয়ার অ্যান্ড ইনফ্লেশন, দেখা গেছে যখনই যুদ্ধ লাগে তখনই মুদ্রাস্ফীতি খুব বাড়ে, মানে একটা প্যাটার্ন বাইর হয়েছে, কারণ যুদ্ধেতে জিনিসের দাম বাড়বেই, নর্মাল তো আর মার্কেট থাকবে না, দাঙ্গা ভাসাদ, জিনিসের দাম বাড়বেই। তো কথা হচ্ছিল এই ইনফ্লেশনের সাথে লড়বো কীভাবে, এইটা নিয়ে হাজারো ইকোনমিক্স হাজারো জ্ঞান দেয়, বা বিভিন্ন লোকে বলে এই করা উচিত ওই করা উচিত, আর এটা সমস্যার সমাধান ঠিক মতো নাই, কারণ আমরা জানি না পরবর্তী সময় ইনফ্লেশন কী রেট নিবে, কমতেও পারে বাড়তেও পারে, মানে দুই দিকে যাবে।
মানে লং টার্মে বাড়বে, কিন্তু পার্টিকুলার ইয়ারে আইডেন্টিফাই করা যায় না যে কী হবে না হবে। তো ইনফ্লেশনের সাথে যদি 8% হয়, আর সেই সময় একটা সিকিউরিটি, সেটা যদি সিকিউরিটি হোক বা কোনো টাইপের অ্যাসেট হোক, সেটা যদি 6% রিটার্ন দেয় তো সমস্যা। আর ইনফ্লেশন 14%, কিন্তু একটা ট্যাঞ্জিবল আর প্রোডাক্টিভ অ্যাসিডে, একটা স্টকে যে 30% করে কামাই করতে পারে, লাইক অ্যালফাবেট মানে গুগল, 30%, তারও বেশি মার্জিন মাইক্রোসফট। তো সেই ইনফ্লেশনের সাথে ডিল করার জন্য এই বইটা পড়া, যে ভাই কীভাবে স্টক বাঁচবো যেটা ইনফ্লেশনকে বিট করতে পারে, বা ওই কনসেপ্টটা। যাই হোক, এটা নিয়ে অনেক আলাদা ইকোনমিক্সের তথ্য আছে, রিয়েল রিটার্ন, হ্যান্ড রিটার্ন, তো ওগুলাতে গেলাম না। মেন কথা এই ব্যাপারেও ডিসকাস করছে। ওকে, তো যারা এটাতে কেরিয়ার করতে চায় তাদের জন্য কি আছে না আছে। তো 1951 সালে উনি বলছে যে আরও বেশি থিঙ্কিংটাকে তুখার করা দরকার। 2025, 26, 24 তো আরও বেশি। মানে উনি থাকলে নিশ্চয়ই এখন বলতো যে কম্পিউটার সায়েন্সটা ভালো করে শেখ, যাতে ডেটা অ্যানালিসিস ভালো করে শেখ। তো অলমোস্ট ফার্স্ট এডিশন লিখছে 1934 সালে, তারপরে 1951 সালে থার্ড এডিশন লিখছে। এর মধ্যে অলরেডি 18-20 বছরের তফাৎ। তখন বলছে 1951 সালে বলছে যে আরও বেশি তুখার থিঙ্কিংয়ের দরকার, আরও বেশি তাড়াতাড়ি থিঙ্কিংয়ের দরকার, আরও বেশি পাক্কা থিঙ্কিংয়ের দরকার। 1951 থেকে আজকে 2025-26, তো নিশ্চয়ই বোঝা যায় 75 বছর পরে আরও তুখার থিঙ্কিংয়ের ব্যাপারে উনি বলতো। বেটার ট্রেনিং, যদি ভালো কোনো গুরুদেব পাওয়া যায়, মানে 99% তো ডিসঅনেস্ট আমাদের এই ফিল্ডে, কিন্তু কয়েকজনে আছে সত্যি সকাল 4টায় উঠে খাটাখাটনি করে, তাদের যদি পাওয়া যায় তাহলে ভালো। বেটার ট্রেনিং, অ্যাভারেজ ভার্সেস আউটস্ট্যান্ডিং, এই পরের পেজে আমরা যাব, দেখব। মানে যে কোনো ফিল্ডে অ্যাভারেজ হওয়া যায়, মানে অ্যাভারেজ হইতে কিচ্ছু লাগে না, নর্মাল যেটা সবাই কাজ করতেছে ওইটা করো, মানে যে কোনো প্রফেশন হিসাবে। কিন্তু আউটস্ট্যান্ডিং হইতে গেলে এই স্টকের প্রফেশনে উনি বলছে 4টা কোয়ালিটি লাগবে। প্রথম 2টা ডেভেলপ, মানে 4টাই ইনডাইরেক্টলি ডাইরেক্টলি স্বভাবগত থাকে, মানে এটা না ডেভেলপ করা খুব কঠিন, এটা নিয়ে অনেক তর্ক আছে। যাই হোক, তো প্রথম কথা, জন্মগত যাতে ব্যবসার প্রতি ইন্টারেস্ট থাকে, ব্যবসার প্রতি রিডিংয়ে ভালোবাসা থাকে, ছোটোবেলার থেকে দোকানে যাওয়ার হ্যাবিট থাকে, এই সাবজেক্টটার প্রতি ভালোবাসা থাকে। যারা অনেক আমার বান্ধবী আছে খুব সুন্দর সুন্দর নাচতে পারে, কিন্তু তারা সিএ পড়তে গেছে, কেন গেছে নিজেও জানি না, কিন্তু যেই সাবজেক্টে ইন্টারেস্ট নেই সেটা সেইটা অন্য জায়গায়। বা অনেকজনে আছে খুব সুন্দর ম্যাথামেটিক্স করে, অনেকজনে খুব সুন্দর ড্রয়িং করে। এই সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট থাকা উচিত, যে আমি সিকিউরিটি অ্যানালিসিস শিখবো। কারেজ, এটা তো 99% লোকের মধ্যে নাই, 90% লোকের নাই। মার্কেট ভয়ঙ্গা পড়তেছে, সেই সময় ভয় না পাওয়া, ভাই না আমি দেখবো, আমি খাটাখাটনি করবো, ইন্ডিপেন্ডেন্ট, যেটা বারবার বলতেছি যে ভাই 1000 জন ভুল কথা কবে, বা মার্কেট সিস্টেমটাই এইভাবে কাজ করে, সবাইকে বলা লাগবে তোরা ভুল, আমার অ্যানালিসিস ঠিক। শুনতে সোজা লাগে, কিন্তু করা চোখের জল নাকের জল বাইরে হয়ে যায়। তাদের জন্য স্কাই ইজ দ্য লিমিট, মানে কোনো লিমিট নাই, সে কত টাকা বানাইতে পারে, কতটা উঁচুতে উঠতে পারে, লিমিট নেই। আর এক্সাম্পল দিয়ে শেষ করা যাবে না, এতজন। বাফেট তো আমরা খালি পড়ি যে ওয়ারেন বাফেট, ওয়াল্টার সরোস, মাইকেল বেরি, মনীষ বাবরাই, এক্সাম্পলের শেষ নেই। এই বই টেকনিকের হেল্পের সাহায্যে তারা বড় হয়েছে। বা ওই যে উইল স্মিথের একটা বই আছে না, পারস্যুট অফ হ্যাপিনেস না কি একটা আছে, হ্যাপিনেস শেষে, যেখানে একজন ওনার বাড়ি গুড়ি থাকে না, উনিও এই বইটা পড়া উনি স্টক এক্সচেঞ্জে কাজ পায়, এই বইটার উপরই পরীক্ষা হয় সিকিউরিটি অ্যানালিসিসের, মানে খুব সুন্দর। চলো লাস্ট এইটারই কথা কইতেছিলাম, সিকিউরিটি, এই লাস্টের জিনিসটা পড়ি। সিকিউরিটি অ্যানালিসিস is on the verge of attaining some measurement of formal recognition as a professional discipline. তো তখনকার দিনে 1951 সালে কেউ ওইভাবে প্রফেশনাল, মানে ডক্টর ইঞ্জিনিয়ারের মতো এটাকে দেখতো না, আজও বাংলায় অনেকজনে দেখে না, না দেখুক। তো সেই প্রফেসর, ঠিক আছে, ইট উইল ডিমান্ড বেটার ট্রেনিং, যেটা বললাম, মোর রিগারাস থিঙ্কিং ফ্রম ইজ মেম্বার দেন ইজ ডান ইন দ্য পাস্ট। ভাব 1951 সালে বলছে আরও বেশি রিগারাস থিঙ্কিংয়ে, এখন তো আরও, মানে কোন লেভেলে রিডিং করা লাগতো, কোন লেভেলে পড়া লাগতো ভাবার বাইরে। উই থিঙ্ক ইট অফার রিওয়ার্ডস ফুলি কনসিডার্ড উইথ ইজ ডিমান্ড অ্যান্ড রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ভালো কথা, যারা কাজ করবে, খাটাখাটনি করবে, তাদেরকে রিওয়ার্ড পাওয়া যাবে। দ্য অ্যাভারেজ অ্যানালিস্ট উইল প্রবাবলি
ফায়ার অ্যাবাউট সেম থিং অ্যাভারেজ নাম্বার অফ আদার প্রফেশন। ঠিক আছে, যারা অ্যাভারেজ অ্যানালিস্ট হবে তারা যতটা অ্যাভারেজ প্রফেশন আছে সেম জিনিস পাবে। বাট ফর দ্য আউটস্ট্যান্ডিং ম্যান হু কম্বাইন্স নেটিভ এবিলিটি, a flair for the subject, a courage and independent spirit, the sky is the limit। তো এই 4টা লাগবে স্কাই ইজ দ্য লিমিট করতে। শেষের 2টা সব থেকে কঠিন, ভীষণ কঠিন। ইন্ডিপেন্ডেন্ট মানে যাই হোক পরে দেখবো। তো এইটা আবার জিনিসটা খুব সুন্দর কোটেশন। তো এটা সামারি, চলো শেষ করা যাক।